ভারত বাংলাদেশ সীমান্ত নামটা শুনলেই কেমন একটা উত্তেজনা আর বিপদের কথা মনে হয়, তাই না? প্রায় ৪,৫০০ কিলোমিটার লম্বা এই বর্ডারটা কিন্তু বিশ্বের অন্যতম খতরনাক একটা জায়গা। এখানে শুধু কাঁটাতারের বেড়া নেই, আছে চোরাচালান, অবৈধ পারাপার আর প্রাণঘাতী সংহিংসার এক লম্বা ইতিহাস। আর এই উত্তপ্ত সীমান্তে দিনরাত পাহারায় আছে দুটো বাহিনী, বাংলাদেশের বিজিবি আর ভারতের বিএসএফ। তো চলুন আজ আমরা এই দুই বাহিনীর শক্তি, তাদের মধ্যকার দ্বন্দ্ব আর এই সমস্যার একেবারে গোড়ার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করি। আসুন আলোচনাটা শুরু করি এমন একটা পরিসংখ্যান দিয়ে যা শুনলে যে কেউই চমকে উঠবে। বিভিন্ন মানবাধিকার সংস্থা যেমন আইন ও সালিশ কেন্দ্রের হিসেব অনুযায়ী গত প্রায় ১৫ বছরে সীমান্তে ৬০৭ জনেরও বেশি বাংলাদেশের মৃত্যু হয়েছে। আর এই মৃত্যুর কারণ হিসেবে বলা হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলি বা নির্যাতন। শুধু এই একটা সংখ্যাই বলে দেয় যে পরিস্থিতি কতটা গুরুত্বপূর্ণ। এই যে এত দীর্ঘ একটা সীমান্ত, এটা কিন্তু শুধু দুটো দেশকে আলাদা করেনি, বরং তৈরি করেছে একটা ভয়ঙ্কর সংঘাতের এলাকা। এখানকার অনেক জায়গায় খুব দুর্গম, নদীনালা, জঙ্গল এসবের সুযোগ নিয়ে চোরাচালানকারী আর অন্য অপরাধীরা খুব সহজেই তাদের কাজ করে যায়। আর এটাই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনাকে সবসময় জিয়ে রাখে। এখন প্রশ্ন হল, এই যে এত অস্থিরশীল একটা পরিস্থিতি, এটা সামলানোর দায়িত্বে কারা আছে? একদিকে আছে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ বিজিবি, আর অন্যদিকে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। চলুন এক নজরে দেখে নিই এই দুটো বাহিনীর মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। এখানে তাকালেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। দুটো বাহিনীর আকার আর সামর্থ্যের মধ্যে কিন্তু বিশাল একটা পার্থক্য আছে। দেখুন, আমাদের বিজিবির ইতিহাস কিন্তু অনেক পুরনো, সেই ১৭৯৫ সাল থেকে এর পথ চলা। আর অন্যদিকে ১৯৬৫ সালে তৈরি হওয়ার বিএসএফ এখন লোকবলের দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় সীমান্তরক্ষী বাহিনী। তাদের সদস্য সংখ্যা আর বাজেট দুটোই বিজিবির চেয়ে বহুগুণ বেশি। আর এই শক্তির অসমতা কিন্তু সীমান্ত ব্যবস্থাপনায় একটা বড় প্রভাব ফেলে। সীমান্তে এত গোলাগুলি, এত সংঘাত, এর মূল কারণটা কি? আসলে এর একেবারে কেন্দ্রে আছে চোরাচালান। বিলিয়ন বিলিয়ন ডলারের এই অবৈধ ব্যবসা নিয়ে বিজিবি আর বিএসএফ একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে। আর এই দোষারোপের খেলা পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলছে। কি কি জিনিস পাচার হয়? তালিকাটা বেশ লম্বা, তবে সবচেয়ে লাভজনক ব্যবসাটা হল গরু পাচার। ভাবা যায়, ভারতে যে মহিষটার দাম হয়তো ৫০,০০০ রুপি, সেটা বাংলাদেশে এনে বিক্রি হচ্ছে ১.৫ লাখ টাকায়। এর সাথে তো মাদক, মারাত্মক সব অস্ত্র আর বিভিন্ন ওষুধ তো আছেই। সব মিলিয়ে এই সীমান্ত যেন অপরাধীদের জন্য একটা স্বর্গরাজ্য। বিএসএফ কিন্তু এই ব্যাপারে একদম রাগঢাক করে কথা বলে না। তারা সরাসরি অভিযোগ করে। যেমনটা এখানে দেখছেন, ভারতের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এস গুলেরিয়া তো একবার বলেই দিয়েছেন যে গরু পাচারের মতো অবৈধ কাজে নাকি বিজিবি সদস্যদেরও সম্মতি থাকে। এটা থেকেই বোঝা যায় দুই বাহিনীর মধ্যে অবিশ্বাসটা ঠিক কোন পর্যায়ে। তো বিএসএফের এই অভিযোগের জবাবে বিজিবি কি বলছে? তারাও কিন্তু ছেড়ে কথা বলার পাত্র নয়। বিজিবি এই অভিযোগকে সরাসরি মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। উল্টো তারা বলছে যে বিএসএফ আসলে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্যই এসব মন গড়া কথা ছড়াচ্ছে। এই যে একে অপরকে দোষ দেওয়ার চক্র, এটাই সীমান্ত পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। এই যে ম্যাপটা দেখছেন, এটা কোনো বানানো কিছু না, এটা কিন্তু বাংলাদেশেরই একটা সরকারি রিপোর্ট থেকে নেওয়া। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ভারত থেকে বাংলাদেশে মাদক ঢোকার জন্য কতগুলো রুট সক্রিয়। এই ছবিটাই বলে দেয় চোরাচালানের নেটওয়ার্ক কতটা গভীরে ছড়িয়ে আছে, আর এটা সামলানো কতটা কঠিন একটা কাজ। এই সব চোরাচালান, দোষারোপ, এসবের আড়ালে একটা ভয়ঙ্কর সত্যি লুকিয়ে আছে, আর তা হল সাধারণ মানুষের মৃত্যু। প্রায় প্রতিদিনই সীমান্তে কারো না কারো প্রাণ যাচ্ছে। ফলে এই সীমান্ত এখন একটা রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছে। আর এই তথ্যটা আরও ভয়ঙ্কর। সীমান্তে যত বাংলাদেশি মারা যান, তার ৯৫%-এরও বেশি মৃত্যুর কারণ হল বিএসএফের গুলি। বাকিদের মৃত্যু হয় নির্যাতনে। মানে প্রাণঘাতী অস্ত্রের ব্যবহারটা যে কতটা একতরফা, সেটা এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট। অনেকেই ভাবতে পারেন হয়তো পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো, কিন্তু পরিসংখ্যান তা বলছে না।
আইন ও সালিশ কেন্দ্রের তথ্য মতে শুধু ২০১৫ সাল থেকে এই বছরের মার্চ পর্যন্ত বিএসএফের হাতে ৩১৩ জন বাংলাদেশি নিহত হয়েছেন। তার মানে সীমান্ত হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা চলমান সংকট। এই সংখ্যাগুলোর পেছনে কিন্তু এক একটা করুণ গল্প আছে। যেমন ধরুন, এই তো গত মে মাসের ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে মো সাকিব নামের মাত্র ২০ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করে বিএসএফ। সাকিবের মতো এমন কত তরুণের গল্প প্রতিদিন খবরের কাগজের এক কোণায় হারিয়ে যাচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই হত্যাকাণ্ডগুলো বন্ধ করার জন্য কি কিছুই করা হচ্ছে না? হ্যাঁ, অবশ্যই হচ্ছে। বছরের পর বছর ধরে দুই দেশের মধ্যে কত মিটিং, কত চুক্তি হয়েছে তার হিসেব নেই। কিন্তু সেই সব প্রতিশ্রুতির সাথে মাঠের বাস্তবতার মিল কতটুকু, চলুন সেটাই একটু দেখি। ২০১১ সাল থেকেই কিন্তু দুই দেশ একমত যে সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হবে না। বিজিবি আর বিএসএফের প্রধানদের মধ্যে যতবার বৈঠক হয়েছে ততবারই সীমান্ত হত্যা শূন্যে মানে জিরো কিলিংয়ে নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু এত সব মিটিং আর প্রতিশ্রুতির পরেও কি সীমান্তে শান্তি ফিরেছে? সমস্যাটা আসলে আরও অনেক জটিল। বিএসএফ যখন প্রাণঘাতী অস্ত্রের বদলে কম মারাত্মক অস্ত্র, যেমন রাবার বুলেট, ব্যবহার করা শুরু করল, তখন ঘটল এক উল্টো ঘটনা। চোরাকারবারিরা আরও বেপরোয়া হয়ে উঠল। তারা ভাবল, আমাদের তো আর গুলি করে মারা হবে না, তাই তারা উল্টো বিএসএফ জওয়ানদের ওপরই হামলা শুরু করে দিল। আর একটা বড় সমস্যা হল মানসিকতার। ভারত গরু পাচারকারীদের সন্ত্রাসী বা অপরাধী হিসেবে দেখে, কিন্তু বাংলাদেশে তো গরুর ব্যবসা বৈধ, তাই তাদের প্রতি একটা নরম মনোভাব কাজ করে। এই যে দুই দেশের দৃষ্টিভঙ্গির ফারাক, এটাই শান্তি ফেরানোর পথে সবচেয়ে বড় বাধা। আর এটাই হলো আজকের কঠিন বাস্তবতা। জিরো কিলিংয়ের এত প্রতিশ্রুতির পরেও এই তো মাত্র গত মে মাসেই বিএসএফের গুলিতে ২ জন বাংলাদেশি মারা গেলেন আর ৪ জন আহত হলেন। এই ঘটনাগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে বড় বড় নেতাদের আলোচনার সাথে সীমান্তের বাস্তবতার কোনো মিল নেই। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই, যখন বড় বড় মিটিং, বড় বড় চুক্তি কোনো কিছুই কাজ করছে না, তখন এই রক্তাক্ত সীমান্তে শান্তি ফেরানোর আসল পথটা কি? এটা কি শুধু আইন প্রয়োগের সমস্যা, নাকি এর পেছনে আরও গভীর কোনো অর্থনৈতিক বা রাজনৈতিক কারণ আছে? উত্তরটা হয়তো এত সহজ নয়, আর এই প্রশ্নটাই আজ আমরা আপনাদের ভাবার জন্য রেখে গেলাম।